আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা যে খুব তাড়াতাড়ি ফিরছেন তার আরো একটা ইঙ্গিত দিলেন। আজকে এই সময়ের অনলাইন ভার্সানে অনমিত্র একটা সাক্ষাৎকার দিয়েছে ইমেল মারফত। সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কোনো অবসর টবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। নয়াদিল্লি থেকে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে খোলামেলা সবিস্তার কথা বলেছেন শেখ মুজিব কন্যা। আজ তার প্রথম পর্ব। সেখানে এক জায়গায় উনি বলছেন যে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের শেষ দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই। খুব সত্যি কথা বলেছেন উনি। বরাবরই একটাই কথা বলছেন যে যখন আওয়ামী লীগ পরিবারের সমস্ত তার সমর্থক সন্তানের মতো তারা যখন এই দুঃসময়ে কঠিন সময় পার করছেন তখন তিনি ভারতে সুস্থির থাকতে পারছেন না। আমি বারবার আপনাদের বলেছি তিনি অস্থির হয়ে উঠেছেন, দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। ভারত সরকারও তাই আর দেরি করতে চাইছে না। তিনি বারবার একই রিকোয়েস্ট করছেন যে আমি একা একাই ফিরতে চাই, আপনারা আমাকে অনুমতি দিন। কিন্তু ভারত সরকার যতক্ষণ না সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অনুরোধ করেছেন আপনি দয়া করে শান্ত হন, আপনার দেশে ফেরার ব্যবস্থা আমরা খুব শিগগিরই করছি, আমাদের ওপরে ভরসা রাখুন। তাই উনি ভারতে রয়েছেন, কিন্তু তার অস্থিরতা এতটুকু কমেনি, যেটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে আগে বলেছি। এখন তো ধরুন আপনার যখন জার্নির টাইম যখন এগিয়ে আসবে তখন দেখবেন আপনার কত তাড়াতাড়ি আপনি প্লেন ধরবেন, ট্রেন ধরবেন, বাস ধরবেন, আপনার একটা হুড়োহুড়ি থাকে মনের মধ্যে। এখন শেখ হাসিনার ভেতরেতে একটা ঝড় চলছে, কখন তিনি দেশে ফিরবেন, কখন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমি আপনাদের যে বারবার বলি যে আমার স্থির বিশ্বাস এবং তার কথাবার্তায় যেটা আমি ধরতে পেরেছি যে উনি খুব শিগগিরই ঘোষণা দেবেন, খুব শীঘ্রই। আপনাদের একটা অকল্পনীয় ভাবে আপনাদের কাছে হাজির হবে সেই সুসংবাদটা যে কবে তিনি দেশে ফিরবেন। এখন দেশে ফেরার সমস্ত কলকাঠিগুলো নাড়া হচ্ছে। যদি তাকে দেশে ফেরানো হয় এই পরিস্থিতিতে, দেখুন একটা কথা ঠিক যে আওয়ামী লীগ কর্মীরা এখন যে মাঠে নেমে গিয়েছে তাতে ভারত অনেকটা এতে আছে, নিশ্চিন্ত হয়ে আছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ কর্মীরা একটা সময় ঠেলা খেতে খেতে বিড়ালকে যখন আমি দেয়ালে কোণে ঠেলে দেবেন তখন বিড়াল দেখবেন ছিটকে লাফিয়ে এসে আপনার গলার টুটি কামড়ে ধরবে। এখন আওয়ামী লীগ কর্মীদের হচ্ছে ওই অবস্থা। সবই তো হারিয়েছি, আর কত মারবি, আর কত জেলে পড়বি। এবার হচ্ছে পাল্টা আক্রমণ। যেখানে যেখানে যাচ্ছে এই বিএনপির ছাত্র শাখা, তারপরে এই যে আমাদের বদমাইশগুলো ল্যাজ বিশিষ্ট তাদের সমস্ত সদস্য অর্ধেক তো ছেড়ে পালিয়ে গেছে, যে কটা এখন অবশিষ্ট আছে প্রচুর মারধর খাচ্ছে, পুলিশও ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। এখন আশ্বস্ত ভারত হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগ কর্মীরাই হয়তো শেখ হাসিনাকে
নিশ্চিন্তে বাঁচিয়ে রেখে দেবে। কিন্তু ভারত কোনো রকম চান্স নিচ্ছে না, একটা সহজতম রুট একটা খুঁজে তাকে যথাসময়ে ফেরানোর চেষ্টা করছে। এ বিষয়ে একটা খবর আছে, কিন্তু এখনই বলার মতো নয়, 2-4 দিন বাদে আমি বলবো, কারণ এখনো খবরটা মানে কতটা সঠিক কতটা বেঠিক আমি জানি না। এখন দুম করে একটা কথা বলে দেবো, তারপরে দেখা যাবে যে সেটা সঠিক হলো না, তখন আপনারাই আমাকে 10 বার ওই 24 সালের 27শে মার্চের মতো অবস্থা হবে। তো আমি সেই মানে এর মধ্যে যাব না, মানে বিতর্কের মধ্যে যাব না, তাই আমি ওই খবরটার মধ্যে ঢুকছি না। কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং, যদি হয় 3-4 দিনের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। এখন এই যে পত্রিকা আজকে একটা পর্ব বেরিয়েছে, আগামীকাল আর একটা পর্ব বেরোবে। এই পর্বে দেশে ফেরার কথা তিনি কিছু বলেননি। উনি বলেছেন আমি দেশে ফিরব এবং আমার কর্মীদের পাশে আমি দাঁড়াবো। আমার বাবা এটা শিখিয়ে গেছিলেন। আর শেখ হাসিনা ভয় পাওয়ার মতো নেত্রী নন। তিনি কিন্তু এখানে বসে সমস্ত কিছু তিনি প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস রেডি করে ফেলেছেন। তার মানে দলে কি হবে না হবে সমস্ত কিছু তার কিন্তু একদম রেডি করা আছে। তিনি দেশের মধ্যে কিন্তু বিভিন্ন লোককে দিয়ে কাজ করাচ্ছেন। তার বিশ্বস্ত লোকজনের অভাব কিন্তু দেশের মধ্যে নেই, কম নেই। দেশের মধ্যে প্রচুর বিশ্বস্ত লোক আছে, তারা প্রতিদিন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কাজটা করতে হবে এবং এতক্ষণের মধ্যে আমায় জানাতে হবে। তারা বিশ্বস্ততার সঙ্গে সেই কাজটিও করছেন এবং সময় মতো তারা জানিয়েও দিচ্ছেন। উনি আবার সেগুলো লিখে রাখছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যখন উনি দেশে ফিরবেন, তখন কাকে দলে রাখবেন কাকে দলে রাখবেন না, নির্বাচনে ফের যাবেন কি নির্বাচনে যাবেন না, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করছে। আর এই যারা আজকে গদিতে বসে আছে, আমি বলেছি না আগামী 2 মাস, এই 2 মাসের মধ্যে সব কটা পালাবে। এখন তো পালানোর হিড়ি করেছে, আরো 6 জন বোধহয় পালাচ্ছে যা শুনলাম। দেখবেন পালাবার সব হিড়ি করবে, তারপর দেখবেন দু 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 করবার সমস্ত পালাচ্ছে। এটা সব বিভিন্ন জায়গায়। ওই যে আমরা 26 অক্ষর সে নাকি বলেছে যে আমি 500 কোটি না 5,000 কোটি টাকা নিজ শ্রমে করেছি, আয় করেছি, পুরো 2 নম্বরই করিনি। সারা তোর তো বিহার চাকরি হওয়ার যোগ্যতা নেই, তুই 5,000 কোটিকে 500 কোটি তুই মানে কষ্টার্জিত ধন তোর হলো কি করে? কোথায় কষ্টটা করলি? চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজ করিসনি। এরকম সারা দেশ লুটেছে, এরকম কয়েকশো আছে। মানে বড় বড় মাথাগুলো, ছোট ছোট মাথাগুলো ছেড়ে দিন, বড় বড় মাথাগুলো, সেগুলো যেন পালাতে না পারে। আপনারা এয়ারপোর্টের দিকে নজর দিন, আপনারা আরো বেশি করে সংঘবদ্ধ হন এবং দেশটাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনারা সংঘবদ্ধ হলেই দেখবেন শেখ হাসিনা ভারতেরও তোয়াক্কা করবেন না, উনি নিজস্ব প্লেন করে উনি বেরিয়ে যাবেন। আর নইলে ভারতবর্ষকে এমন চাপ দেবেন, মোদিজি বাধ্য হয়ে ওনাকে প্লেন দিয়ে দেবেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য। তার আগে সেনাবাহিনীকে যা টাইট দেওয়ার, আমাদের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী টাইট মেরে দেবেন, যাতে ওনার সুরক্ষা যাতে অসুবিধে না হয়। কিন্তু আপনারা যেভাবে জোট বাঁধছেন সেভাবে জোট বেঁধে যান, তাহলে পরে আপনারাই একমাত্র পারেন তার মানে প্রত্যার্পণ করে মানে ত্বরান্বিত করতে। সেই লক্ষ্যেই আপনারা এগোন। আপনারা খুব ভালো কাজ করছেন এবং উনি খুশি, ভীষণ রকম খুশি। আমি আপনাদের বলছি উনি ভীষণ রকম খুশি আপনারা যেভাবে কাজ করছেন। আপনাদের সাথে শেয়ার করি আমার চিন্তা চেতনা। তাই বলে আমার চিন্তা চেতনা যে আপনাদের সবার চিন্তা চেতনা এক হবে তাও না, সেই বিশ্বাসটুকু আছে, সেই সম্মানটুকু আছে। সুতরাং আপনারা কোনটা ভালো মনে করেন কোনটা খারাপ মনে করেন সেটা ভিডিও কন্টেন্টের নিচে আপনারা কমেন্টসে জানিয়ে দিতে পারেন, সেই হিসাবে পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। তো এতক্ষণ
আপনার ব্যানার এবং হেডলাইনে যেটা দেখলেন তা নিয়ে হয়তো আপনি চিন্তিত হয়ে গেছেন যে ঘটনা কি, যে আমি যেটা বলেছি যে ওকা আবার কোন ষড়যন্ত্রের সঙ্গী হচ্ছেন, শিকার হচ্ছেন বা করছেন। এই এক হেডলাইনের ভিতরে আপনারা যে যেভাবে পারেন সেভাবেই নিতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদেরকে নিয়ে গত 2 দিন যাবত যেই কথাবার্তা, কন্টেন্ট এবং বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলছেন, তা নিয়ে কিছু কথা মনে হয় আমারও বলা উচিত। কারণ আমি একটা ঘটনার চরম সাক্ষী, যেটা আমার জীবনে এখন যে বয়স, হয়তো আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলবো না, এমন একটা ঘটনার সাক্ষী। এটা আপনাদের শেয়ার করব, যদি আমি ওখানে কারোর নাম উল্লেখ করব না। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের মহামান্য সেক্রেটারি আওয়ামী লীগের মতো একটা বিশাল সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের, উনি যেভাবে স- আপনার 7ই জুনের আওয়ামী লীগের সবাই অনলাইনে সবাই দেখছিলেন, এসব লক্ষ কোটি জনগণ দেখছিলেন এবং আরো লক্ষ কোটি জনগণ এখনো দেখবেন, দেখছেন, বিচার বিশ্লেষণ চলছে, কোন নেতা কি বলেছে এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সেইখানে আমাদের স্যারের কথা ছিল যে নেত্রীর কাছে উনি একরকম প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন বা নেত্রীকে ছোট করে দেখার মতন বলেছেন যে মানে চুপ্পু এবং সেনাপ্রধানকে বানানো ঠিক হয় নাই। ওনার একরকম কথা যে নেত্রী কারো কথা শুনেন নাই, কেউ কিছু বলেন নাই। কারণ আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে কাদের কাকা, আপনি এই কথাটা তো এখন বললেন, সেই দিন কেন বললেন না যেই দিন আপনার এই চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় বা আপনার ইয়েকে সেনাপ্রধানকে সেনাপ্রধান বানানো, সেদিন তো আপনার মুখে ফুলঝুরি ছুটছিল। সেদিন কেন আপনার যখন সিদ্ধান্ত হয় সেদিন কেন আপনি বলেন নাই যে এদের বানাইলে আমি পদত্যাগ করব? এই সৎসাহসটা আপনার ছিল না কেন? কেন সেদিন আপনার বলেন নাই? সেইটা যদি নেত্রীর ভুল হয়ে থাকে, তাহলে কিছু ভুল আমি আপনাকে একটু দেখাই দিই। যার নেত্রীর সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? এত বড় একটা সংগঠনে তিনবারের সেক্রেটারি রাখা আপনাকে, আপনি ওবায়দুল কাদেরকে তিনবারের সেক্রেটারি রাখা। আপনার মনে পড়ে 10-11 সালে আপনি যখন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী করা হয়নি, তখন আপনি সে কি আওয়ামী বিরোধী কথাবার্তা সংসদে? যদি আমার কথা অবিশ্বাস হয়, যারা শুনছেন আমার কথা যদি অবিশ্বাস হয়, সেই সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ এখনো আছে অনলাইনে, এগুলো একটু শুনে দেখতে পারেন। যেই আপনাকে মন্ত্রী করে দেওয়া হলো, ক্যাবিনেট মন্ত্রী, সেই দিন থেকে আপনি আবার চুপ। তার মানে আপনি তখন একটা প্রেশার ক্রিয়েট করছিলেন সংসদে দাঁড়াইয়া, যে মানে আপনাকে কেন মন্ত্রী করা হচ্ছে না, আপনি এত বড় একজন হেডম জাহাজের কচ্ছপ সেক্রেটারি সাহেব, ঠিক না স্যার? স্যার আপনার কি মনে পড়ে 111-এর সরকারের সময় আপনাকে যখন সেনাবাহিনী হেফাজতে নেয়, তখন আপনি বলেছিলেন যে নেত্রী নির্দেশে এই করেছেন সেই করেছেন, আমি কথাগুলো উল্লেখ করতে চাই না কি কি বলেছিলেন আপনি। সেগুলো এখন আপনারা চাইলে যে কেউ, যে কোনো পাবলিক আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, ভিডিওতে আছে সেদিন আপনি কি কি বলেছিলেন। কিন্তু সেদিন আপনাদের মতন এই সমস্ত নেতাদেরকে বাঁচাতে আমাদের নেত্রী কি বলেছিলেন জানেন? যে হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি যে তোমাদেরকে যাই বলবে সব আমার ঘাড়ের উপর দোষ দিও। সেদিন নেত্রীর এটা মহানুভবতা ছিল, যে আপনাদের মতো নেতাদেরকে বাঁচানোর জন্য নেত্রী নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন, যাতে জনরোষের শিকার না হন, আমাদের শিকারে না পড়েন আপনারা। কারণ আপনার তো ইতিহাস মনে আছে যে আমরা যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তারা আপনাদেরকে দিগম্বর করে দিতে 2 সেকেন্ড দেরি হবে না আমাদের। মনে আছে না? আপনার চেয়ে অনেক বড় শক্তিশালী নেতা ছিলেন মোস্তফা মহসিন মন্টু, কি হয়েছে দেখেছেন তো? ডাক্তার কামাল হোসেন, কি হয়েছে দেখেছেন? এটা আরো অনেক নেতার নাম বলতে পারবো স্যার, তাদের কি হয়েছে স্যার? স্যার এই দলটার যদি ক্ষতি সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে আপনি করেছেন। এই দলের চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, আপনি যারাই বলেন, তারা জানা ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি আপনি করছেন। মনে আছে আপনার সেই বক্তব্যটা স্যার, যে আপনি কি বলেছিলেন? যে জামাত বিএনপির ঘরের লোকজন কেন ছাত্রলীগ করতে পারবে না, জামাত বিএনপির সন্তানরা ছাত্রলীগ করতে পারবে। সেদিনই আপনি দলের 12:30 না, শুধু ওই যে আমাদের কুকুর হাদি আছে না, সে যে বলেছিল মাউয়াস তালিবাস ম সিরা ফালান, আপনি সেই দিনই পার্টির তালিবাস ম সব সিরা ফেলাইছিলেন। আপনার কারণে
আপনার আপনার কাদের সাহেব, আপনার কারণে অনেক অনেক জামাত বিএনপি ঘরের লোকজন আওয়ামী লীগে ঢুকছে, এখনো আছে। অনেক চিহ্নিত রাজাকারের নাতিপুতি, যার নানা রাজাকার, বাপ রাজাকার, ভাই রাজাকার, তারপরে আপনার শ্বশুর রাজাকার, বা বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, নানা রাজাকার, চিহ্নিত রাজাকার কমান্ডার, দাদা রাজাকার কমান্ডার, 14 গোষ্ঠীতে সব জামাত বিএমপি করে, সেই ধরনের লোকও এখন আপনার কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঢুকে বসে আছে, একমাত্র আপনার কারণে। ভুলে গেছেন স্যার এগুলা? স্যার একটা কথা একটু মনে করাই দিই, ময়মনসিংহের এক ভদ্রলোকের কথা নির্ঘাত মনে আছে আপনার, শামীম স্যার। শামীমকে কি বানিয়েছিলেন স্যার? শামীমকে কি বানাইছিলেন আপনার মনে আছে? জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন স্যার। সেই শামীম হচ্ছে বিএমপি এবং যুবদল নেতা ছিলেন, তাকে আপনি ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন 2025 সালে। সেই শামীম বলছে যে আমার 14 গোষ্ঠী করে বিএমপি, আমারে কেন যায় স্যার? সে শামীমের সাথে ব্যবসা কিন্তু আপনি এখনো চলছে স্যার, লভ্যাংশ যাচ্ছে না স্যার আপনার কাছে? যদি অস্বীকার করেন সেটা প্রমাণে দিব স্যার। সেই শামীমের ভাই টিটুকে মেয়র বানিয়েছিল কে স্যার? কার প্রচ্ছন্ন ইঙ্গিতে স্যার? শামীম তো জামালপুরের ছিল স্যার, শামীম অরিজিনাল জামালপুরের ছিল। তারা ময়মনসিংহে এনে প্রতিষ্ঠিত কে করেছে স্যার? আপনি না? স্যার এই শামীমের কথাটা কেন বলছি জানেন? জামালপুর থেকে না ময়মনসিংহে কেন বলছি জানেন স্যার? স্যার আপনার যদি স্মরণ না থাকে তো একটু স্মরণ করেন, স্মরণ করলে হয়তো আমার এই চেহারাটা, অবশ্য তখন আরেকটু 2024-এ, আজ থেকে 1.5 বছর আগে আমার চেহারাটা আরেকটু ভাঙা ছিল। সে চেহারাটা আমি প্রয়োজনে আমার ভিডিওর পেছনে বা কোনো এক জায়গায় লাগিয়ে দিব স্যার, আমার সেই ওই দিনকার ছবিটা। মনে আছে স্যার, আমার সাথে একজন মুরব্বী ছিল, আরো 20-25 জন লোক ছিল। আপনি সেই মুরব্বীকে কি বলেছিলেন? যে আপনি তো অমুক অঞ্চলের লোক না, ইলেকশন করতে আইছেন, আপনি অমুক অঞ্চলে যান। হয় যেই ভদ্রলোকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই শহরে, তাকে আপনি এইভাবে চরম অপমান করেছিলেন। এবং কি বলেছিলেন? যে 2-3 কোটি টাকা যারা খরচ করতেছে তাদের নমিনেশন না দিয়ে আপনার সততারে নমিনেশন দেবো। মনে আছে স্যার কথাটা? জাস্ট 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। যদি মনে না থাকে স্যার, একটু স্মরণ করেন, আমার চেহারাটা একটু স্মরণ করেন তো স্যার। সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম স্যার, সালাম দিয়েছিলাম আপনার, কিন্তু আপনি তো আমাদের কথা শোনার মতো সময় ছিল না স্যার। তখন আপনার চারপাশে মধুমাক্ষীরা ছিল স্যার। স্যার এছাড়া আপনাকে নিয়ে যদি আমি যদি কন্টেন্ট করতে যাই, অন্তত 200 কন্টেন্ট করতে পারো, যেগুলো তথ্য প্রমাণ সহ স্যার আপনাকে নিয়ে কন্টেন্ট করা যাবে স্যার। আপনি 111-এর সময় আওয়ামী লীগের যে ক্ষতি করেছেন, নেত্রীর যে ক্ষতি করেছেন, সেই ক্ষতির রেশ নেত্রী কাটাই উঠতেই আপনি একেবারে পুরা তালিবার সব ছিঁড়া ফেলাইতেছেন। স্যার আপনার যে দুঃখটা আছে, এই যে আপনার ধরেন রাষ্ট্রপতি, সেনাপ্রধান এদের নিয়ে কথা, এটা তো আপনার ওয়ার্কিং কমিটির নর্মাল বৈঠকে বলতে পারেন না, যেটা রুদ্ধদ্বার বৈঠক হয়, সেখানে আপনি ঝাড়তে পারেন, যা ইচ্ছা তা বলতে পারতেন। তো সেটা বলেন না, এই বুড়াকালে হঠাৎ করে ভীমরতি কি আপনার কি ইয়ে চলে আসছে নাকি? জওয়ান কি চলে আসছে স্যার? নাকি স্যার আবার কোনো ষড়যন্ত্রের চাপে আছেন স্যার? চাপে নাই আপনি স্যার, আপনি নিজেই তো একটা কঠিন ষড়যন্ত্র করতে পারেন। আপনার মাল কিন্তু স্যার সেই রকম মাল। স্যার আপনার ভাইটা কই যে বলছিল যে 10,000 টোয়াই হাইতি ন, মনে আছে স্যার? আপনি যখনই কোনো সমস্যা নিয়ে কোনো বিপদে পড়তেন, আপনার এই বাইরে লেলাই দিতেন যে তুমি এমন একটা কাহিনী করো, মানুষ এদিকে চিন্তা করুক, আমার দিকে না হোক। কারণ আপনি তখন রিসোর্টে রিসোর্টে ঘুরেন স্যার। ওই যে বললাম আপনার চতুর্পাশে শুধু মধুমাক্ষী স্যার, এদের যন্ত্রণায় কেউ কথা কইতে পারতো না। আপনি বেয়াদবি করেন নাই, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই, আপনি মারতে যান নাই, এমন কোন নেতা আছে আওয়ামী লীগে বলেন তো? আপনাকে যখন থেকে আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে তখন থেকে আপনি কি কি না করেছেন স্যার? স্যার আপনি যদি চিটাং গেলে কক্সবাজার যাইতেন গা সেই শামীমের হোটেলে থাকার জন্য স্যার। শামীমটা কে স্যার? একটু বলবেন স্যার, কি স্বার্থ স্যার? স্যার এখনো যে 10 লক্ষ টাকা প্রতি মাসে আপনাকে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে স্যার, বলবো স্যার মিরপুরের কোন হুন্ডি ব্যবসায়ী আপনার কাছে সে টাকা পৌঁছে দেয়? এটা বলবো স্যার প্রমাণ সহ, কোন মাসের কত তারিখে গেছে এগুলো বলবো স্যার? বলবো নাকি স্যার একটু? স্যার জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত আপনার টাকা না পৌঁছানোর পরে আপনি 16 তারিখে ফোন করে কি কি বলেছিলেন স্যার, ওগুলার কি রেকর্ডিংটা ছেড়ে দিব স্যার? স্যার আপনি একটা কথা বলছিলেন,
এক এক মাসুদ কি বিআরটিএ মনে আছে স্যার? মাসুদ তুমি ভালো হয়ে যাও। সেদিন যদি মাসুদের জায়গায় আমি থাকতাম স্যার, তাহলে আমি বলতাম কাদের কাকু তুমি ভালো হয়ে যাও। তো এখন বলি কাদের ভাই আপনি ভালো হয়ে যান। ডিউ টু মাই উইথ রেসপেক্ট, ফুললি রেসপেক্ট, আপনি আওয়ামী লীগের এখনো সেক্রেটারি পদে আছেন, নেত্রী এখনো কিছু বলে নাই, তাই হয়তো আপনাকে এখনো সম্মান দেখাচ্ছি। কিন্তু একবার যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, আপনার অবস্থাটা কি হবে দেখেন স্যার। আপনার আকামের ফিরিস্তি 300 বছরও শেষ হবে না। খন্দকার মোস্তাক কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল স্যার। আমি চাই না আপনার নামটা সে মুস্তাকের জায়গায় চলে যাক। আমি চাই আপনার নামটা এজ এ সেক্রেটারি ওবায়দুল কাদের হিসাবেই থাকুক স্যার। 92 সালে স্যার সিটি কলেজের একটা বক্তৃতায় আপনার বক্তৃতা শোনার জন্য গিয়েছিলাম স্যার। এই ফুল আমি কিভাবে নিব যেই ফুলের মধ্যে বোমা রেখে রাজীব গান্ধীকে মারা হয়েছিল, মনে আছে স্যার? সেই কাব্যিক কবিতা, কাব্যিক বক্তব্য স্যার। আপনি সেই জায়গায় থাকলেই ভালো করবেন স্যার। সেইখান থেকে এসে কোন্দল সৃষ্টি করতে আইসেন না স্যার, নিজেকে অতি বিপ্লবী বানাইয়েন না স্যার। অতি বিপ্লবী আপনার চেয়ে আমরা অনেক বেশি অতি বিপ্লবী স্যার। কারণ আমরা এক পয়সাও খাই নাই তো স্যার। আমাদের কোনো শামীম, আমাদের কোনো টিটুর জন্মদিনে, আমরা কোনো জামাত বিএনপির জন্মদিনে, আমাদের ঘর বাড়িতে যেসব বাচ্চা কাচ্চা পয়দা হয় না, এগুলো আওয়ামী লীগ কইতে হয়, এগুলো শেখ মুজিব শেখ হাসিনা কইতে হয়। এর বাইরে কইলে আমরা হেগোরও বাত্য দেওয়া দূরের কথা, দরকার লবণ খাওয়া মাইরালাম স্যার। কিন্তু আপনি স্যার, যাক স্যার আজকে আর কিছু বললাম না, তবে ভবিষ্যতে আরো কি কি বলবো বা আরো কি কি প্রমাণ দিব স্যার, এটা আপনি বুঝতে পারছেন স্যার। স্যার আপনার তো আজকের আমার এই কথাই বুঝতে পারছেন যে হুন্ডির টাকা কি কি প্রমাণ আমার কাছে আছে, তাও হয়তো আপনি জানেন স্যার। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আমি বলবো স্যার, দলটার সর্বনাশ যা করছেন করছেন, এবার একটু ক্ষান্ত দেন। বয়স অনেক বেশি হয়ে গেছে স্যার, না পারলে স্যার পদত্যাগ করেন। আপনার এত দুঃখ যে পাবলিকলি আইসা অমুক হয়েছে তমুক হয়েছে ওগুলা না করে নিজে পদত্যাগ করেন, দায়ী দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেন। আপনার একটা বক্তব্যের কারণে আজকে পতন। আপনি কি বলছিলেন যে তোমাদের আন্দোলন ঠেকাইতে ছাত্রলীগ যথেষ্ট? ছাত্রলীগ কি আপনার লাঠিয়াল বাহিনী, আপনার বাপের বাহিনী? চরের থেকে উঠেছেন তো আপনি। সেদিনই ঢাকা ইউনিভার্সিটিটারে সব ছিঁড়ে দিছেন, কারণ আপনি ছাত্রলীগের লাঠিয়াল বাহিনী বানাইছিলেন। কথায় আর কাজে তো মিল নাই, কথা যে কখন কি বলেন স্যার সেটাও স্মরণ থাকে না। স্মরণ করবেন। এবং আমি বলবো যে ভবিষ্যতে কি হবে, চুপ থাকেন। আপনি যত চুপ থাকবেন আপনার গন্ধ তত কম বাইরে হবে, কারণ গু যত নাড়বেন গন্ধ তত বাইরেব। তা আপনার নিজের গন্ধই কুলায় না। বগলের নিচের আপনার নিজের গন্ধ দেখেন স্যার, লরিয়েলের ওই বগলের স্প্রে ব্রুট এডি মারলেও আপনার বগলের গন্ধ যাইব না। সুতরাং আমাদের মুখ খোলায়েন না। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।